জিমিন বাড়ির দিকেই আসছিল, তখনই দেখে জাংকুক খুব রেগে হন্তদন্ত হয়ে চলে যাচ্ছে। জানি তো রাজি হবে না, তে নিশ্চয়ই অপমান করে তাড়িয়ে দিয়েছে। জিমিন এবারে ঘরে ঢুকে দেখে ঘরের অবস্থা ভীষণ খারাপ। বক্সের তার ছেঁড়া আছে, এদিক ওদিক স্ন্যাক্স ছড়িয়ে আছে, এবং সবকিছুর মাঝে জিমিন শুনতে পাচ্ছে কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। জিমিন একটু এগোতেই দেখে তার আদরের বোন সোফায় বসে কাঁদছে। জিমিন ছুটে তের কাছে যায় এবং তের চোখ থেকে হাত সরিয়ে বলে, কি হয়েছে তে, তুই কাঁদছিস কেন? তে জিমিনকে জড়িয়ে ধরে এবং খুব জোরে জোরে কাঁদতে থাকে। না কেঁদে বল কি হয়েছে, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। এবারে ফোঁপাতে ফোঁপাতে বলে, ওই জাংকুকের বাচ্চাটার এত সাহস তোকে কাঁদায়, ও তোর নখেরও যোগ্য নয়। ওকে এনে আমি তোর পায়ের কাছে ফেলবো। আর ও কি কথা বলেছে তোকে? জাংকুক তেকে যা যা বলে অপমান করেছে সব তে জিমিনকে বলে। জিমিন তো তের কথা শুনে শরীর দিয়ে আগুন বেরোবার মতন অবস্থা। আর সাহস হয় কি করে তোকে এত কথা শোনানোর? সালা ছিল তো ড্রেনের ধারে পড়ে, রাস্তার কুত্তার খাবার ছিনিয়ে খাওয়ার মতন অবস্থা। সেখান থেকে তুলে এনে পা থেকে বুকে জায়গা দিলাম। তুই ওকে পছন্দ করিস বলে তোদের বিয়েটাও ফিক্স করলাম। আজ ওই মুখে ওর সাহস হয় কি করে তোকে এইসব কথা শোনানোর? ওই যে বোন, কথায় আছে না, রাস্তার কুত্তার সঙ্গে কখনো বাড়ির কুকুরের তুলনা করতে নেই। কারণ যতই হোক ড্রেনের ধারের খাবার আর দামি হোটেলের খাবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ওর মতো ফেরার কোনো দরকারই নেই। শুনতে এমন ভালোবাসা টাকা ফেললেই অনেক কেনা যায়। তোর মতন মডার্ন গার্লের কাছে এমন ধরনের কথা আশা করা যায় না। শুনতে ভুলে যাস না তুই কার বোন, পার্ক জিমিনের বোন তুই। আর আজ অব্দি পৃথিবীর কোনো বিজনেসম্যান আমাদের 50% ইনকাম করে দেখাতে পারবে না। আর যদি আসে তোর সৌন্দর্যের কথা, পৃথিবীর লাখ লাখ ছেলে পড়ে আছে তোর পেছনে, আর সেখানে তুই রাস্তার ছেলেটার জন্য মরছিস। আমি জাস্ট একটা ফোন করব, ক্ষণিকের মধ্যে ওদের পায়ের কাছে। তোর জাংকুককে চাই তো? হ্যাঁ কি না? তে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। জিমিন কাকে একটা কল করে। কিছুক্ষণ কথা বলার পরে কল কেটে তেকে বলে, কাউন্টডাউন শুরু কর, 2 মিনিটের মধ্যেই তোর সামনে হাজির হবে। তেও কাউন্টডাউন শুরু করে। স্যার আসবো? রীতিমতো বাইরে থেকে জাংকুকের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিল। নে এসে গেছে, আয় ওটাকে আমার বোনের পায়ের সামনে ফেল। ওরাও এসে জাংকুককে তের পায়ের সামনে ছুঁড়ে ফেলে, দেন ওরা চলে যায়। জিমিন জাংকুকের কলার ধরে উঠে দাঁড় করায়। রাস্তার কুত্তার সঙ্গে থাকার যোগ্য তুই, আমার বোনের ওপরে চেঁচিয়ে কথা বলেছিস? জাংকুক জিমিনের হাত থেকে কলারটা ছাড়িয়ে বলে, আমি সত্যি কথা বলতে কখনো পিছপা হব না। আপনার বোন একটা নীচ চরিত্রের মেয়ে, আমি সেটাই বলেছি। জাংকুক, ওই মুখ দিয়ে যদি আর একটাও কথা বার করেছিস তুই তো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। আপনাদের মতো টাকার কুমির মানুষেরা সত্যি কথাকে চাপা দেওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। হ্যাঁ তাই, এতদিনেও আমার সঙ্গে থাকতে থাকতে বুঝিসনি আমার কাছে টাকাই সব? আর তার থেকেও বড় আমার বোনের ইচ্ছা। আমার বোন তোকে চায় মানে তোকে থাকতেই হবে। আপনার বোনকে আমি আগেই বলে দিয়েছি, এরকম নীচ চরিত্রের মেয়ের সাথে আমি থাকতে পারবো না। তে ফুপিয়ে কেঁদে ওঠে। জিমিন নিজের গানটা বার করে জাংকুকের কলার ধরে জাংকুকের মাথায় টার্গেট করে। আর একটাও যদি কথা বলেছিস জাংকুক, সব কটা গুলি তোর মাথায় ভরে দেব। তে জিমিনের হাতটা নিচে নামায়। ভাইয়া কি করছো তুমি? জিমিন এবারে মাথা ঠান্ডা করে গানটা সোফায় ছুঁড়ে ফেলে দেয়। দেখ জাংকুক, আমার বোন তোকে অনেকটাই ভালোবাসে। তোদের বিয়ে অবধি ফিক্সড হয়ে আছে। আমার বোনের কষ্ট আমি দেখতে পারি না। তোর কি চাই বল? কত টাকা চাস তুই? কত সম্পত্তি চাস বল? তুই যা মুখ ফুটে বলবি আমি তাই তোর নামে লিখে দেব। আমার কোনো টাকাই চাই না, শুধু ওই কেমিক্যাল ফ্যাক্টরিটা বন্ধ করে দিন। জিমিন কিছুক্ষণ মাথায় হাত দিয়ে বসে ভাবে, তারপরে বলে, ঠিক আছে তুই যা চাস তাই হবে। আমার বোনের জন্য আমি সব করতে পারি। আমি কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করে দেবো,
কিন্তু তোকে আমার বোনকে বিয়ে করতে হবে, আর আমার বোনের সাথে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার করতে পারবি না তুই। হ্যাঁ স্যার, আমি রাজি। আপনারা যদি কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করে দেন, আমি তেকে খুশি মনে মেনে নেব। না, ফ্যাক্টরি বন্ধ হবে না। জাঙ্কুকের এই জেদটা আমি রাখতে পারবো না। ভালোবাসার জন্য আমি কয়েকশো কোটি টাকা লস করতে পারবো না। তে, তুমি এখনো নিজের জেদ নিয়ে বসে থাকবে? এখন তো স্যারও রাজি হয়ে গেল কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ করার জন্য। তে, আমার দরকার নেই অত টাকা, আমার কাছে তোর ইচ্ছাটাই সবার আগে। না ভাইয়া, এই সামান্য একটা কারণে আমি এত টাকা লস করতে পারবো না। তে, এটা সামান্য কারণ? আমার ভালোবাসা তোমার কাছে সামান্য মনে হয়? বোন, তুই রাগের মাথায় কথাগুলো বলছিস, আমি বুঝতে পারছি। না ভাইয়া, টাকাই আগে। নয়তো টাকা ছাড়তে পারবো, আর নয়তো জাঙ্কুককে। আমার কাছে দুটোই ইম্পর্টেন্ট। না তে, দুটো কোনোদিনও একসঙ্গে পাওয়া যায় না। নয়তো টাকা, নয়তো আমি। যদি দুটো একসঙ্গে পাওয়া না যায়, তবু আমি টাকা ছাড়বো না। তার মানে তুমি আমায় ছাড়ছো? ইচ্ছা না থাকা সত্ত্বেও ছাড়তে হবে, কিচ্ছু করার নেই। বাহ তে বাহ, আজকে তোমার আসল রূপটা বার করেই দিলে। এই জাঙ্কুক, আমার সামনে দাঁড়িয়ে তুই আমার বোনের সঙ্গে এমন ভাবে কথা বলছিস? ওহ, আমি কথা বলে ফেললাম না? সরি স্যার, এমন ধরনের মেয়ের সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না করে। জাঙ্কুক, থাক ভাইয়া, ও যা বলবে বলে নি। এখন আমার আর একটাই কথা আপনাদের বলার আছে। ওই কেমিক্যাল ফ্যাক্টরি আমি ডিস্ট্রয় করব। আমিও দেখবো আমার ফ্যাক্টরি তুমি কি করে ডিস্ট্রয় করো। জাঙ্কুক বেরিয়ে যায়। তে, কি দরকার ছিল এসবের বলতো? দরকার ছিল ভাইয়া, তুমি ছোট থেকেই শিখিয়েছো এক টাকাও ছাড়তে না। অবশ্যই, কিন্তু আমি তো এখন তোকে বলছি ওইটুকু টাকা ছাড়লে আমাদের কিচ্ছু হবে না। না ভাইয়া, আমি জানি তুমি আসলে কথাটা আমার কথা ভেবেই বলছো। আসলে তুমি নিজেও জানো ওইটুকুনি টাকার অঙ্কটা কত বড়। জাঙ্কুক কিন্তু আমাদের কোম্পানি ডিস্ট্রয় করার জন্য যা খুশি স্টেপ নিতে পারে। তার আগে আমাদের একজনের কাছে যেতে হবে। চল। এই বলে ওরা বেরিয়ে যায়। যে হোক, আরে বস, আসুন আসুন। ওমা, তে ম্যামও এসেছেন। আসুন প্লিজ, বসুন। জিমিন এক থোক টাকার বান্ডিল জেহপের সামনে রাখে। বান্ডিলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছিস কাজটা কতটা গুরুত্বপূর্ণ। কি কাজ করতে হবে আমায়? জেহপ হচ্ছে একজন শাতিল কিলার। ওর ট্যালেন্ট হচ্ছে মারপিটে ভীষণ পারদর্শী। নিজের গায়ে বিনা আঘাতে চোখ বন্ধ অবস্থায় 100 জনকে মেরে কাবু করতে পারে। আমাদের কেমিক্যাল ফ্যাক্টরিটা আজ জাঙ্কুক ডিস্ট্রয় করতে যাবে, তোমাকে ওকে আটকাতে হবে। সরি ম্যাম, আমি যতদূর জানি জাঙ্কুক আপনার উডবি হাজবেন্ড। তাতে আমার কোনো যায় আসে না। তুমি চেষ্টা করবে যাতে গায়ে হাত না তোলা। যদি জাঙ্কুক বেশি বাড়াবাড়ি করে, তুমি মারতে পিছু পা হবে না। আর জেহব টেবিল থেকে টাকাটা তুলে পকেটে ঢুকিয়ে নেয়। তো কখন থেকে আমার টাইমিংটা? এখন থেকেই শুরু থেকেই তোকে খেয়াল রাখতে হবে, কাজ হয়ে যাবে। এবারে জেহব যেতে গিয়েও পেছন ঘুরে তাকিয়ে বলে, অ্যাডভান্সটা নিয়ে রাখলাম, কাজের শেষে কিন্তু পুরোটা চাই। কোনো অসুবিধা নেই, কাজ ঠিকঠাক হলে যত চাইবে তত পাবে। জেহব আর কোনো কথা না বলে চলে যায়। জেহব একদম ফ্যাক্টরির গেটের সামনে স্ট্রং গার্ডের মতন পাহারা দিচ্ছিল এবং অফিসের ভেতরে তে, জিমিন, সুগা এরা সিসিটিভি ফুটেজের সামনে বসেছিল। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক এসে হাজির হয়। তাকে প্রথম গেট থেকে ঢুকতে দেওয়া হয়েছিল কারণ সবাই চেনে তের উডবি হাজবেন্ড হিসেবে। কিন্তু জাঙ্কুক দ্বিতীয় গেটের সামনে যেতেই দেখতে পায় জেহব পাহারা দিচ্ছে। ও, জেহবকে ফিট করা হয়েছে, কিন্তু আমি আমার কাজটা করবই। জেহব জাঙ্কুককে দেখতে পেয়ে একদম ফ্যাক্টরির গেটের মাঝ বরাবর এসে দাঁড়ায়। এই জেহব, সরে যায় এখান থেকে। দেখুন স্যার, আমাকে কাজ দেওয়া হয়েছে, আমি সরতে পারবো না। জেহব, আমি কিন্তু বারবার বলবো না, সরে যায় এখান থেকে। সরি স্যার, আমি এটা করতে পারবো না, এর জন্য আমি যথেষ্ট টাকা নিয়েছি। কে তুই কত টাকা নিয়েছিস না নিয়েছিস আমার জানার দরকার নেই, আমি আমার কাজ করেই চলে যাব, সরে যা। দেখুন স্যার, আপনার কাজটা যাতে সম্পূর্ণ না হয় তার জন্যই আমাকে এখানে পাঠানো। এবারে জাঙ্কুক আর কোনো কথা না বলে জেহবকে মারার জন্য হাত তুলতে গেলে জেহব জাঙ্কুকের হাত ধরে নেয়। দেখুন স্যার, আমাকে বলা আছে খুব প্রয়োজন না হলে আমি যেন আপনার গায়ে হাত না তুলি, তাই আমি আপনার গায়ে হাত তুলতে চাই না। এইভাবেই ওদের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে। হঠাৎই জেহবের ফোনে একটা কল আসে। জেহব কলটা রিসিভ করে কারোর সঙ্গে কিছুক্ষণ কথা বলে কলটা রেখে 1 মিনিটও সময় নষ্ট না করে ওখান থেকে চলে যায়। জাঙ্কুক ও জেহবের ব্যবহারে একটু অবাক হয়, কিন্তু জাঙ্কুকের তাতে কোনো যায় আসে না। সে নিজের মতো দরজায় পাসওয়ার্ড দিয়ে লকটা খুলতে থাকে। জিমিন কাউকে একটা কল করে।
আরে ওকে আটকা, ওকে একদম ঘাট ধাক্কা দিয়ে ফ্যাক্টরি থেকে বার করে দে, ও যেন ফ্যাক্টরির ভেতরে কোনোভাবে ঢুকতে না পারে। ততক্ষণে ওরা সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় দরজা অলরেডি খুলে গেছে। জাংকুক ভেতরে ঢুকতেই যাবে, অনেকগুলো গার্ডস এসে জাংকুককে টেনে হিজড়ে মেন গেটের বাইরে বার করে দেয়। জাংকুক ওখানে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি তোমাদের ভালোভাবে বলে দিচ্ছি, ফ্যাক্টরিটা পুড়িয়ে দিতে চাইলাম, কাজটা করতে দিলে না। এবারে চালটা আমি খুব খারাপ ভাবে চালবো। তোমরা এখনো আমাকে চিনে উঠতে পারোনি। আমি চুপ করে থাকি বলেই আমার চুপ থাকাটাকে দুর্বলতা ভেবে নিয়েছো, কিন্তু সেটাই তোমাদের অনেক বড় ভুল। এবারে যখন আমি আসবো পুরো কাঁপিয়ে দেব তোমাদের। এই বলে জাংকুক ওখান থেকে চলে যায়। তখনই জিমিনের কেবিনের দরজা খুলে জেহব ভেতরে প্রবেশ করে এবং জিমিনের দেওয়া অ্যাডভান্স টাকাটা টেবিলে রাখে। আমাকে ক্ষমা করে দিন বস, আমি এই কাজটা করতে পারবো না। আমার স্ত্রী অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, মেয়েরা এক্ষুনি জানালো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ তাকে হসপিটালে নিয়ে যাওয়ার নেই, আমি এলাম। এই বলে জেহব ওখান থেকে চলে যায়। এবার কি হবে ভাইয়া? আমি জাংকুককে ভালোভাবে চিনি, ও কিছু একটা বলেছে মানে করেই ছাড়বে। উফ, আমি আর টেনশন নিতে পারছি না, তুমি কিছু একটা করো। আমি বাড়িতে গেলাম, আমার আর ভালো লাগছে না। এই বলে তে ওখান থেকে চলে যায়। কিছু একটা কর সুগা, কিছু একটা কর। এই 1 টাকা 2 টাকার গল্প নয়, কয়েকশো কোটি টাকা। এত টাকার লস আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমি এখানে কি করতে পারি? আমি তো আমার বুদ্ধির যথেষ্ট পুরস্কার এখনো অবধি পাইনি। আর আপনি ভালো করেই জানেন আমি পুরস্কার হিসেবে কি চাই। বাদ দিন এসব কথা, এখন আমার কাজ আছে। তাছাড়াও আমি অফিস টাইম ছাড়া এক্সট্রা টাইমে এখনো আছি, এটা আমার কাজের বাইরে পড়ে। আমি এলাম। এই বলে সুগা ওখান থেকে চলে যায়। জিমিন এবারে মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে। আমি কি করব এখন? এতগুলো টাকা, ওদিকে আমার বোন, তার মধ্যে সুগার এমন ধরনের ইচ্ছা। এতগুলো টাকা কিছুতেই ছাড়া সম্ভব নয়। সে যে পর্যায়ে যেতে হোক আমি যাব, কিন্তু তে কি রাজি হবে? এমনি থেকে তো সবসময় সুগাকে ইগনোর করে চলে, সুগা ওকে পছন্দ করে বলে। উফ, আমি মাথায় এত লোড নিতে পারছি না আর। তেকে রাজি হতেই হবে। এই বলে জিমিন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জিমিন বাড়ি পৌঁছে তেকে সারা বাড়িতে কোথাও খুঁজে পায় না। এবারে জিমিন তের রুমে যায়, দেখে তের রুমটা পুরো অন্ধকার এবং দেখে সারা রুমে তারার মতন ছোট ছোট লাইট জ্বলছে, হালকার উপরে একটা মিউজিক চলছে এবং তে বেডে ঘুমাচ্ছে। তেকে দেখতে একটা ছোট্ট বাচ্চার মতন লাগছে। জিমিন গিয়ে তের কপালে কিস করে এবং পাশে বসে। তে জিমিনের দিকে ঘুরে জিমিনের কোলে মাথা রাখে এবং জিমিনকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কি হয়েছে ভাইয়া? তে তুই জেগে আছিস? হ্যাঁ, এই জাস্ট ঘুম আসছিল। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন রেস্ট কর। আমি যেটা বলতে এসেছিলাম কালকে নয় বলবো।